আচ্ছা। সো এখানে দেখো আজকে আমরা যে নতুন স্লাইডটা শুরু করব এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অপারেশন রিসার্চ, লিনিয়ার প্রোগ্রাম এন্ড গেম থিওরি আর কি। সো এখানে আমরা যে মেইন জিনিসটা যেটা পড়বো এটা হচ্ছে অপারেশন রিসার্চ। অপারেশন রিসার্চ হচ্ছে মেইনলি তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেলের অ্যাপ্লিকেশন করবো আমরা আর কি। সো এটা তোমার সেমিনারে একভাবে সিএসসি তে যেরকম পড়ানো হয়, অ্যাপ্লাইড ম্যাথেও পড়ে, আবার আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এটা পড়ি। সেটা দেখবা এটা তুমি অনেক ভাস্ট এটার ইউজ দেখবা অপারেশন রিসার্চকে। তো এইটার তুমি যদি কোর্স পড়তে চাও এটা অনেক বড় একটা কোর্স হয়ে যায়। আমরা খুব বেশি কিছু এখানে পড়বো না, জাস্ট বেসিক কয়েকটা হচ্ছে মডেল নিয়ে কথাবার্তা বলবো। তো ইন্ট্রোডাকশন টু অপারেশন রিসার্চে দেখো আমরা এখানে কয়েকটা কথা বলতেছি, যে এটা পড়বো আমরা লিনিয়ার প্রোগ্রামিং, আর এটা পড়বো হচ্ছে গেম থিওরি নিয়ে। সো লিনিয়ার প্রোগ্রামিং মডেলটা হচ্ছে কি, আহ, এটা আমরা সবাই করে আসছি লিনিয়ার প্রোগ্রামিং এর মডেলের, যে তোমার হচ্ছে বিভিন্ন অপটিমাইজেশন যে প্রবলেমগুলো থাকে আর কি। কারণ আমরা এইচএসসি তো যে ম্যাথের যারা হচ্ছে ফুল সিলেবাস পড়ে আসছো তারা দেখবা হচ্ছে ওই যে সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার থাকতো যোগা স্টোরি প্রোগ্রাম বলে। সো এই যোগা স্টোরি প্রোগ্রামটাই হচ্ছে আলটিমেটলি লিনিয়ার প্রোগ্রামিং আর কি। তো লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার অনেক ওয়ে আছে, আমরা হচ্ছে জিওমেট্রিক ওয়েতে সলভ করবো আর কি। আর একটা খুবই পপুলার ওয়ে হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডটা তোমাদের আগে পড়ানো হইতো। সো আমরা ওইটার সিমপ্লেক্স মেথড এখানে পড়াবো না, কারণ আসলে তোমাদের সিমপ্লেক্স মেথডটা না জানলেও হয়, সমস্যা হয় না। সো লিনিয়ার প্রোগ্রামিং এর কিছু বেসিক কিছু মডেল পড়বো আমরা। আর গেম থিওরি সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া নিব। একটা গেম থিওরি খুবই বড় একটা টপিক। মানে সোজা কথা বলতে কি, যে অপারেশন রিসার্চ নিয়ে তুমি আলাদা একটা প্রায় 4 বা 6 ক্রেডিট একটা কোর্স পড়তে পারো। সো আমরা ওইটাই খুবই জাস্ট একটা স্লাইডে নিয়ে আসছি, ছোটখাটো একটা জিনিস আর কি। সো এটা আসলে ওআর এর মানে 1%ও না, ঠিক আছে। তো যাই হোক, আমরা যতটুকু পড়ার পড়বো, সমস্যা নাই। তো ফার্স্টে হচ্ছে যে লিনিয়ার প্রোগ্রামিং পার্টটা আমি হয়তো বা আজকের ক্লাসে তোমাদের এটা পড়াবো না। আম, দেখি অফলাইনে যদি ক্লাস হয় আমাদের, আমরা তাহলে অফলাইনে এটা পড়তে পারি কিনা। কারণ এটা একটু ঝামেলা লাগে অনেকের, বা অনেকে হচ্ছে ওই এইচএসসি তে পড়ে আসে না, বা অনেকে শর্ট সিলেবাস হলে তো এটা নাই মেবি। তো এইটা আমি চাচ্ছিলাম যে তোমার অফলাইনে যদি আমাদের নেক্সট উইকে ক্লাস হয় দেন হয়তো বা আমরা শুরু করব, অথবা আমি হচ্ছে নেক্সট ক্লাসেও একটু শুরু করবো আর কি, মোটামুটি ধারণা দিব আর কি। তো দেখা যাক কি হয়। তো আজকে আমরা যেটা শুরু করব এটা হচ্ছে আমরা একটু স্লাইডের মাঝখান থেকে শুরু করি আর কি। সো এইটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম আর কি আমরা বলি। সো ট্রান্সপোর্টেশন প্রবলেমটা কিভাবে কাজ করে বা এটা আমরা কেন ইউজ করতেছি, ঠিক আছে, এটা একটু দেখি আসো। সো ট্রান্সপোর্টেশন প্রবলেমও হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আর কি। সো এখানে আমরা ফার্স্ট এটার ইউজটা কোথায় হয় এটা একটু আমরা আগে বলি। এটা হচ্ছে কি, আহ, ধরো তুমি কোনো সুপার শপ ওনার, ঠিক আছে। তো সুপার শপ, ধরো তোমার কাছে স্বপ্নর হচ্ছে সুপার শপ আছে। তো স্বপ্নর তো ধরো তোমার ঢাকার বিভিন্ন জায়গায় আউটলেট থাকবে। এখন স্বপ্ন যে ওনার, সে চাচ্ছে যে আচ্ছা আমি এই আউটলেট গুলাতে ধরো কোনো কোল্ড ড্রিঙ্কস হয়তো বা নিয়ে আসবো। ধরো আমি সাপোজ কোল্ড ড্রিঙ্কস এর ধরো ধরো কোকা কোলা আমি এখানে নিয়ে আসবো। এখন কোকা কোলা যে তুমি যে নিয়ে আসবা, এই কোকের তো ধরো ডিফারেন্ট ফ্যাক্টরি আছে বাংলাদেশে। ঢাকাতে আশেপাশে ধরো অনেক জায়গায় ফ্যাক্টরি আছে তাদের। ধরো কোনোটা ধরো মুন্সিগঞ্জে আছে, মানিকগঞ্জে আছে, বা গাজীপুরে আছে, পাশে ঢাকার সাভারের সাইডে ধরো থাকতে পারে। এখন ধরো তোমার স্বপ্নেরও ডিফারেন্ট জায়গায় আউটলেট থাকবে। ধরো কোনোটা ধরো মিরপুরে আছে, উত্তরাতে থাকতে পারে, অথবা ধরো ধানমন্ডিতে আছে। এখন ধরো তোমার এই কোকের যে তোমার ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরিও ধরো অনেকগুলো থাকবে। আবার এই স্বপ্নের যে আউটলেট গুলো থাকবে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে আর কি। সো আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমটা তখন ইউজ করি যখন আমাদের মোর দেন ওয়ান নাম্বার অফ সাপ্লায়ার থাকবে, আর সেভারাল কাস্টমার থাকবে বা কনজিউমার থাকবে। তো এদের মধ্যে যখন তুমি এই সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলোকে ট্রান্সপোর্ট করে তুমি কনজিউমার কাছে নিয়ে যাবা, আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমগুলো তখন ইউজ করি যখন হচ্ছে তোমার এই সেভারাল সাপ্লায়ার থেকে যখন তুমি সেভারাল কনজিউমার বা কাস্টমার কাছে প্রোডাক্টগুলো নিয়ে যাবা, এবং তোমার মেইন টার্গেটটাই থাকবে তোমার ট্রান্সপোর্টেশন কস্টটা যাতে মিনিমাইজ করে ফেলা। এই জন্য এটাকে দেখো আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেম আর লজিস্টিক্যাল প্রবলেম বলি আর কি। যে তুমি একটা ফ্যাক্টরি থেকে যখন তুমি ডিফারেন্ট কাস্টমার আর কনজিউমারের কাছে যখন প্রোডাক্টগুলোকে ট্রান্সপোর্ট করতেছো, যাতে করে তুমি কি করতে পারো, এই ট্রান্সপোর্টেশন কস্টটা মিনিমাইজ করে ফেলতে পারো, ঠিক আছে। সো এইটার জন্য হচ্ছে আমরা অনেকগুলা মেথড ইউজ করতে পারি।
আমরা হচ্ছে বেসিক মেথডটা এখানে পড়াবো। এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন মেথড করি আরকি আমরা। এইটার জন্য হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে লিনিয়ার প্রোগ্রামিং সলভ করা খুবই পপুলার একটা মেথড হচ্ছে সিমপ্লেক্স মেথড। তো সিমপ্লেক্স মেথডটা এখানে আমরা যেহেতু আর পড়াচ্ছি না, সো ট্রান্সপোর্টেশনের খুব টাফ কিছু মডেল আমরা দেখাবো না। এখানে খুবই বেসিক একটা মডেল আমরা এখানে পড়াবো। সো এই মডেলটার মেইন অবজেক্টিভটাই হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন কস্টটাকে মিনিমাইজ করে ফেলা। ঠিক আছে? এটুকু সবাই বুঝছো? আচ্ছা। এখন দেখো তোমাকে এইটা কোশ্চেনটা থাকে কিভাবে বা কি বলা হবে বা না হবে। সো ধরো এটা তোমার একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের কোশ্চেন। সো নর্থ ওয়েস্টার্ন মেথড যেটা আমরা এখানে বলতেছি। সো এখানে বলতে দেখো ফাইন্ড দ্য মিনিমাম কস্ট ফর ডেলিভারিং এ প্রোডাক্ট। ঠিক আছে? এটা ডেলিভারি একটা প্রোডাক্ট না, অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে আর কি। ডেলিভারি প্রোডাক্ট বলতেছে। আচ্ছা, এখন দেখো এখানে তোমার একটা ম্যাট্রিক্সের মতো এখানে ফর্ম করে দিচ্ছে। তো এখানে রো আর কলামে দেখো দুইটা জিনিস তোমার ইন্ডিকেট করতেছে। একটা হচ্ছে সোর্স থাকবে, একটা ডেস্টিনেশন থাকবে। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা এই যে এখানে রো ওয়াইজ সোর্স গুলার ভ্যালু গুলা বলতেছি, আর কলাম ওয়াইজ তুমি ডেস্টিনেশন গুলাকে নিয়ে আসছো। সেটা তোমাকে বললাম যে সোর্স ছিল কি, আমাদের ধরো ডিফারেন্ট ফ্যাক্টরি আছে কোকা কোলার, সেগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট একটা ফ্যাক্টরি। আর ধরো এই স্বপ্নর যে আউটলেট গুলো আছে এগুলোকে ধরো আমরা একটা ডেস্টিনেশন হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে? সো এখানে তুমি যদি খেয়াল করে দেখো যে এই যে O1 যে সোর্সটা, এটা দেখছো একদম রাইট মোস্ট কর্নারে লেখা হচ্ছে 300, এবং উপরে দেখছো এটা কি লেখা আছে, সাপ্লাই হচ্ছে 300। মানে সোর্স যে O1, এইটা টোটাল সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে তোমার 300। মানে এটা 300টার বেশি প্রোডাক্ট তোমার সাপ্লাই দিতে পারবে না। সিমিলারলি দেখো O2 এবং O3, O2 এর জন্য তোমার টোটাল সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে 400, আর O3 এর জন্য হচ্ছে 500। আচ্ছা, একইভাবে দেখো তোমার যে ডেস্টিনেশন গুলো আছে, ধরো তোমার হচ্ছে আমি বললাম স্বপ্নের যে আউটলেট গুলো থাকবে, মানে তুমি বললা ডেস্টিনেশন যে ডি ওয়ান যে আউটলেটটা আছে, ওই আউটলেটে হচ্ছে ওই কোকের ডিমান্ড হচ্ছে 250, দেন ডি টু তে হচ্ছে 350, এইভাবে সবগুলো তোমাকে দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এখানে যে সাপ্লাইয়ের যে ভ্যালু গুলো আছে, যে 300 প্লাস 400 প্লাস 500, তুমি যদি এটাকে সাম করো, সাম করলে কত পাচ্ছ, 1200 পাচ্ছ। একইভাবে তুমি যদি ডিমান্ডের ভ্যালুগুলোকে সাম করো, দেখো ভ্যালু কত পাবা, 1200 পাবা। সো এখানে আমরা ইন্ডিকেট করে বলতেছি যে আমাদের এখানে বা এই সিচুয়েশনে হচ্ছে টোটাল সাপ্লাই ইকুয়াল টু টোটাল ডিমান্ড, মানে ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল হয়ে যাচ্ছে। আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমগুলো মেইনলি এই অ্যাজাম্পশনটা ধরেই সলভ করি যে আমাদের এখানে অ্যাভেলেবল সাপ্লাই ক্যাপাসিটি আর অ্যাকচুয়াল ডিমান্ডটা হচ্ছে ইকুয়াল হবে আর কি। যদি ইকুয়াল না হয় তাও সলভ করা যায়, বাট ওইটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। সো আমরা যেহেতু তোমাদের এটা নন ডিপার্টমেন্টাল একটা কোর্স, সো জাস্ট আমরা মোটামুটি বেসিক লেভেলে থাকতে যাচ্ছি আর কি। তো এখন এটা কিভাবে তুমি সলভ করবা বা না করবা, এবং আরেকটা কথা দেখো, এই ডিফারেন্ট সেল গুলাতে ধরো এইখানে তোমাকে একটা সেল বলছে যে O1 আর D1, ফার্স্ট রো এর ফার্স্ট কলাম যেটা, মানে এখানে দেখো 3। সো 3 মানে তুমি কি বুঝবা? এখানে 3 মানে বোঝাচ্ছে যে তুমি যদি একটা সিঙ্গেল প্রোডাক্টকে সোর্স O1 থেকে D1 এ ট্রান্সপোর্ট করতে চাও, তাহলে তোমাকে $3 ট্রান্সপোর্টেশন কস্ট ইনকর্পোরেট করতে হবে। এটা $3 হইতে পারে, $3 হইতে পারে। ঠিক আছে? মানে একটা সিঙ্গেল প্রোডাক্টকে তুমি যদি সোর্স O1 থেকে ডেস্টিনেশন D1 এ ট্রান্সপোর্ট করতে চাও, তাহলে তোমার $3 খরচ হবে বা $3 খরচ হবে আর কি। সিমিলারলি যে তুমি যদি হচ্ছে ধরো এই সোর্স O2 থেকে ধরো ডেস্টিনেশন D3 তে ট্রান্সফার করতে চাও, তাহলে তোমার প্রতিটা প্রোডাক্টের জন্য $5 করে ট্রান্সপোর্টেশন কস্টটা লাগবে। বুঝছো এতটুকু? সবাই এগুলো বুঝছো? ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কি হচ্ছে বা না বুঝছো? ওকে। এখন হচ্ছে দেখো আমাকে মেইনলি বের করতে বলছে যে এটার টোটাল কস্টটা কতটুকু হবে, এবং আমাদের দেখো আমরা প্রথমেই বললাম যে আমাদের এখানে মেইন অবজেক্টিভটাই হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন কস্টটাকে মিনিমাইজ করে ফেলা। তো যখনই তুমি ট্রান্সপোর্টেশন কস্টটা বের করবা, তোমাকে প্রথম কাজ যেটা, এটা হচ্ছে যে আমার এই সোর্স গুলা থেকে তোমার এই ডেস্টিনেশন গুলাতে প্রোডাক্ট গুলাকে ফার্স্টে ডিস্ট্রিবিউট করতে হবে। মানে কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে কতগুলা না প্রোডাক্ট তুমি ট্রান্সপোর্ট করবা, এটাকে ফাইন্ড আউট করতে হবে।
এরপর ওইটার বেস করে তুমি কি করতে পারবা, টোটাল কস্টটা ফাইন্ড আউট করতে পারবা। ঠিক আছে, তুমি যদি ডিস্ট্রিবিউশনে বের করতে না পারো, তুমি কিন্তু টোটাল কস্টটা আর বের করতে পারবা না কখনো। ঠিক আছে, তো তোমার প্রথম কাজটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশনে ঠিক কতগুলা প্রোডাক্ট হচ্ছে ট্রান্সপোর্ট করতে হবে আমাদের, এটা বের করা। সো এটা কিভাবে বের করবো আসো এটা একটু দেখি আমরা। তো দেখো এই প্রবলেমটার নামই ছিল হচ্ছে নর্থ ওয়েস্টার্ন মেথড। দেখো নর্থ ওয়েস্টার্ন এখান থেকে আমাদের শুরু করতে হবে, মানে একদম নর্থ, নর্থ মানে সবচেয়ে উপরের পার্টটা বোঝা, আর ওয়েস্ট মানে তো লেফটের দিকে যেতে হয়। সবচেয়ে নর্থ ওয়েস্টার্ন সেলটা হচ্ছে তোমার এই যে এইটা O1D1 এর জন্য যে সেলটা, এটা হচ্ছে আমাদের একদম নর্থ ওয়েস্ট যে সেলটা। মানে আমাদের ক্যালকুলেশনটা শুরুই করতে হবে এই পয়েন্ট থেকে, এই জন্য এটাকে আমরা নর্থ ওয়েস্টার্ন মেথড বলতেছি। তুমি চাইলেই অন্য কোনো সেল থেকে এটাকে শুরু করতে পারবা না। আচ্ছা, নর্থ ওয়েস্টার্ন সেল থেকে এটাকে শুরু করতে হবে। এখন দেখো এটা ক্যালকুলেশন তুমি শুরু করবা কিভাবে, একটু ভালো করে বুঝো। এখানে দেখো এই যে D1 যে ডেস্টিনেশনটা আছে, D1 এর জন্য দেখো আমাদের ডিমান্ড কতটুকু, এটা ডিমান্ড হচ্ছে 250। আর O1 যে সোর্সটা আছে, O1 সোর্সের জন্য আমাদের ডিমান্ড হচ্ছে কতটুকু, 300। সরি, O1 এর জন্য সাপ্লাই হচ্ছে তোমার 300, আর D1 যে ডেস্টিনেশন এটার জন্য ডিমান্ড হচ্ছে 250। মানে সোজা কথা হচ্ছে O1 সোর্স থেকে আমি কিন্তু চাইলে D1 ডেস্টিনেশনের ডিমান্ডটা ফুলফিল করতে পারি, কারণ D1 এর লাগবে হচ্ছে 250, আর O1 এর কাছে কিন্তু তোমার এখন 300টা প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার মতো ক্যাপাসিটি তার কাছে আছে। তো এখন দেখো এই কাজটা এখানে করবে সে, যে এই যে দেখো এখানে O1 থেকে আমরা D1 এ কি করলাম, 250 নাম্বার অফ প্রোডাক্ট ট্রান্সপোর্ট করলাম। ঠিক আছে, সো আমাদের টোটাল প্রোডাক্ট ছিল আগে 300 সোর্স 1 এ। সো সে যদি D1 এর 250টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট করে ফেলে, তার কাছে রিমেইনিং নাম্বার অফ প্রোডাক্ট হচ্ছে দেখো এখানে 50। So, একইভাবে আমাদের D1 যে ডেস্টিনেশনটা ছিল, এইটার ডিমান্ড ছিল হচ্ছে 250। এই ডিমান্ডটা কিন্তু সে সোর্স O1 থেকে ফুলফিল করে ফেলছে। তাহলে দেখো আমরা হচ্ছে জাস্ট এই ডিমান্ডের এই কলামটাকে ক্রস করে দিলাম, মানে এটা তোমার ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে হচ্ছে দেখছো এই যে D1 যে ডেস্টিনেশনটা আছে, এটা তুমি ডিমান্ড ফুলফিল করে ফেলছো। এটাও সবাই বুঝছো? আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে আমাদের O1 সোর্স থেকে আমি ধরো D1 ডেস্টিনেশনের ডিমান্ডটা ফুলফিল করছি। এখন আমাদের ডেস্টিনেশন আরো 3টা আছে, D2, D3, D4। এখন এখানে কিভাবে করা যায় দেখো, এই মেথডটাকে আমরা বলছি হচ্ছে নর্থ ওয়েস্টার্ন মেথড আর কি। এবং একটা জিনিস খেয়াল রাখবা যে এইখানে অবশ্যই তোমাকে প্রতিটা সোর্সের জন্য যে অ্যাভেলেবল যে সাপ্লাই ক্যাপাসিটিটা আছে, এটাকে ফার্স্টে তোমাকে জিরো বানায় ফেলতে হবে। মানে তুমি যতগুলো সাপ্লাই দেওয়ার মতো ক্যাপাসিটি আছে এটাকে সাপ্লাই ফার্স্টে দিয়ে ফেলবে। এরপর তুমি হচ্ছে আদার যে সোর্স গুলো আছে ওগুলা ক্যালকুলেশন তুমি করবা। এখানে দেখো ফার্স্টে হচ্ছে আমরা এই O1 থেকে D1 এ 250টা প্রোডাক্টকে ট্রান্সপোর্ট করলাম। এখনো তার হাতে কিন্তু 50টা প্রোডাক্ট এখনো আছে। চাইলে সে কি করতে পারবে, এই D2, D3, D4 এই ডেস্টিনেশন গুলোকে আরো 50টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট করতে পারবে। সো এটা রুলসটা হচ্ছে এরকম যে তুমি যখন একটা সোর্সকে পুরোপুরি কমপ্লিট করবা, দেন এর পরের সোর্সটায় যাবা। তো আমাদের এই জন্য করতে হবে, দেখো আমরা শুরু করছি এই সেল থেকে, এই সেল থেকে তুমি এখন রাইট কর্নারে যাবা, মানে এই সেলে যাবা এখন। ঠিক আছে, মানে এখন তুমি কি করতে হবে, সোর্স O1 থেকে তুমি ডেস্টিনেশন D2 তে ট্রান্সপোর্ট করবা প্রোডাক্টগুলোকে। এখন দেখো D2 এর জন্য তোমার টোটাল ডিমান্ডটা হচ্ছে 350, বাট সোর্স O1 এর কাছে কিন্তু মাত্র দেখো 50টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। তো সে কি করবে, সোর্স O1 থেকে D2 তে মাত্র 50টা প্রোডাক্টই ট্রান্সপোর্ট করবে। ঠিক আছে, দেখো এই কাজটা এখানে আমরা করতেছি, যে এই যে O1 থেকে D2 তে মাত্র 50টা প্রোডাক্ট সে ট্রান্সপোর্ট করছে। তার কাছে অ্যাভেলেবেল ছিল 50টা প্রোডাক্ট আর কি। তো 50টা প্রোডাক্ট যখন সে ট্রান্সপোর্ট করে ফেলবে, তখন কিন্তু তার কাছে সাপ্লাইটা কত হয়ে যাবে, সাপ্লাই ক্যাপাসিটি হয়ে যাবে হচ্ছে 0। মানে তার কাছে হাতে আর কোনো প্রোডাক্ট নাই অন্য কোনো ডেস্টিনেশনে দেওয়ার মতো। এখানে তাহলে দেখো আমরা কিন্তু সোর্স যে O1 এইটার কাজ কিন্তু শেষ করে ফেলছি। সিমিলারলি এটাকে আমরা আবার ক্রস করে দিলাম যে এইটার কাজ আমাদের শেষ। তাহলে দেখো এখন যখন আমি ফার্স্টেই বলছি যে তোমাকে প্রথমে প্রতিটা সোর্সের অ্যাভেলেবল সাপ্লাই ক্যাপাসিটিটাকে তুমি 0 বানাবা, তারপরে তুমি পরের সোর্সটায় যাবা। এই জন্য দেখো আমি কিন্তু এখনো এই সেলটায় আছি, যে O2, D2 এই সেলটায় আছি। আমার কিন্তু O1 এর কাজটা শেষ, এখন আমার কি করতে হবে, সাপ্লাই অন্য কোনো সোর্স থেকে নিতে হবে। এই জন্য দেখো আমরা করলাম কি, এই সেল থেকে এখন এটা নিচের সেলে চলে গেলাম, মানে তুমি হচ্ছে টপ টু বটম সেলে চলে যাবে।
এই সেলে গেলাম। তাহলে এই সেলটা দেখো, এই সেলে আমার কি বলতেছে, যেখানে সোর্স আমার কত O2 আর ডেস্টিনেশন হচ্ছে এখানে D2, ঠিক আছে? মানে এখন চেক করতে হবে সোর্স O2 থেকে কয়টা প্রোডাক্ট হচ্ছে D2 ডেস্টিনেশনে যায়। এখানে খেয়াল করে দেখো যে সোর্স O2 তে আমাদের টোটাল সাপ্লাইং ক্যাপাসিটি হচ্ছে ছিল কতটুকু, 400, ঠিক আছে? তো আমাকে যদি 400টা প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার মতো আমার ক্যাপাসিটি আছে, বাট ডেস্টিনেশন D2 তে কি লাগবে, না তো 300টা প্রোডাক্ট হইলেই তার হয়ে যাবে। এখন এই জন্য দেখো এই কাজটা সে করতেছে যে সোর্স O2 থেকে আমার D2 তে মাত্র 300টা প্রোডাক্ট সে সাপ্লাই করবে। দেখো এই কাজটা সে এখানে করছে যে O2 থেকে D2 তে আমাদের 300টা প্রোডাক্ট সাপ্লাই করা হয়ে গেছে। আর তুমি 300টা প্রোডাক্ট যখন সাপ্লাই করে ফেলছো, তার কাছে অ্যাভেলেবল নাম্বার অফ প্রোডাক্ট কত থাকবে, আর 100টা থাকবে, কারণ 400 এর মধ্যে সে 300টা দিয়ে ফেলছে, তার কাছে 100টা প্রোডাক্ট আর অ্যাভেলেবল আছে। এবং দেখো তোমার D2 এর জন্য কিন্তু তোমার এই যে ডিমান্ডটা সে কিন্তু পুরোপুরি ফুলফিল করা হয়ে গেছে, মানে D2 এর এখন ডিমান্ড হয়ে গেছে কত, 0। তো সিমিলারলি আমরা করলাম কি, দেখো D2 সেলটাকেও ক্রস করে দিলাম, মানে D2 এর কাজটাও শেষ। এখন দেখো আমাদের হচ্ছে, আমরা আগেও বলছি যে আমাদের প্রতিটা সোর্সের আগে তুমি সাপ্লাই ক্যাপাসিটিটা 0 বানাবা। তাহলে আমার এখন দেখো O2 এর কিন্তু এখনো হাতে 100টা প্রোডাক্ট এখনো আছে, এখন কিন্তু 0 সে হইতে পারে নাই। তো আমাকে 0 বানাইতে হবে। তো আমি কি বললাম, তো এখন তুমি যখন 0 যদি না হয়, তখন তুমি কি করবা, এরকম রাইট কর্নারে যাবা, মানে এই রোটা সেম রেখে কলামটা চেঞ্জ করবা আর কি। এই জন্য দেখো আমরা কি করলাম, এখন O2 থেকে এই D3 ডেস্টিনেশনে চলে গেছি, ঠিক আছে? এখন দেখো এই D3 যে ডেস্টিনেশনটা আছে, D3 ডেস্টিনেশনে তোমার প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে কত, 400, বাট O2 এর হাতে তো আছেই মাত্র 100টা প্রোডাক্ট, সে তো 100 বেশি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবে না। এই জন্য দেখো এই কাজটা এখানে করা হয়েছে যে O2 থেকে D3 তে মাত্র 100টা প্রোডাক্ট তুমি সাপ্লাই দিতে পারবা, বাকি তার যে নেসেসারি অ্যামাউন্টটা এটা সে গ্যাদার করবে হচ্ছে সোর্স O3 থেকে। দেখো এই কাজটা আমরা এখানে করলাম যে O2 থেকে D3 তে মাত্র 100টা প্রোডাক্ট তুমি ট্রান্সপোর্ট করতে পারবা। তো তার কাছে অ্যাভেলেবল ক্যাপাসিটি এখন 0 হয়ে গেছে। এখন D3 তে আগে তোমার ডিমান্ড ছিল কত, 400, এখন যেহেতু 100টা সে নিয়ে ফেলছে O2 থেকে, তার কাছে এখন নেসেসারি ডিমান্ডটা হচ্ছে কতটুকু, 300। এখন দেখো তোমার কাছে আর অ্যাভেলেবল সোর্সই আছে হচ্ছে একটা, এটা হচ্ছে O3। সো যেহেতু তোমার O2 এর কাজটা শেষ, তুমি এটাকে ক্রস দিয়ে ফেলে এই রোটাকে, এখন তুমি হচ্ছে এই সোর্স O2 থেকে চলে যাবা হচ্ছে সোর্স O3 তে। দেখো আমরা এই জন্য আমরা নিচে চলে গেলাম। এখন খেয়াল করে দেখো O3 থেকে তোমার দেখতে পাবে D3 তে কয়টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট হবে। সো আমরা দেখতেছি O3 এর টোটাল ডিমান্ড, মানে অ্যাভেলেবল সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে 500। আবার তুমি যদি দেখো যে D3 আর D4 এর যে ডিমান্ডের সামেশন, এটা হচ্ছে 500, মানে তার ডিমান্ডও হচ্ছে 500টা আছে, এবং সাপ্লাই করার মতো ক্যাপাসিটি হচ্ছে কত, 500টা প্রোডাক্টের। এখন সে কিভাবে ক্যাপাসিটিটা তোমার 0 করে ফেলবে, যে O3 থেকে D3 তে যাবে হচ্ছে 300টা প্রোডাক্ট। কেন 300টা, কারণ এই দেখো D3 এর অ্যাভেলেবল বা নেসেসারি ডিমান্ডটা হচ্ছে না কতটুকু, 300। সো O3 থেকে 300টা প্রোডাক্ট চলে যাবে কোথায়, D3 তে, আর রিমেনিং 200 নাম্বার অফ প্রোডাক্ট ট্রান্সপোর্ট হবে কোথায়, ফ্রম O3 টু D4। দেখো এই কাজটা আমরা এখানে করছি যে O3 থেকে D3 তে তুমি 300টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট করছো, আর O3 থেকে D4 এ কয়টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট করলা, 200টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট করলা, ঠিক আছে? এই হচ্ছে, এইভাবে তুমি কি করলা, যে তোমার সেভারাল সোর্স থেকে সেভারাল ডেস্টিনেশনে প্রোডাক্টগুলোকে তুমি ডিস্ট্রিবিউট করে ফেলছো, ঠিক আছে? এটা সবাই বুঝছো? কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, কার প্রবলেম নাই। এখন দেখো আমাদের মেইন কোশ্চেনটাতে কি বলতেছিল, কোশ্চেনটাতে আমাদের বলছিল যে ফাইন্ড দ্য মিনিমাম কস্ট ফর ডেলিভারিং এ প্রোডাক্ট। মানে তুমি যদি প্রোডাক্টগুলোকে ডেলিভারি করতে চাও, এই ডেলিভারি করতে চাইলে তোমার হচ্ছে এটা মিনিমাম কস্টটা কতটুকু হবে এটা বের করতে হবে। এই জন্য আমরা দেখো প্রথমে একটা এই মোটামুটি একটা অ্যালগরিদম ইউজ করে আমরা কি করলাম, যে তোমার এই প্রোডাক্টগুলোকে তুমি ডিস্ট্রিবিউট করে ফেলছো, এখন ডিস্ট্রিবিউশন করা শেষ, এখন তোমার এটা কস্টটা বের করতে হবে। এখন এইটার জন্য দেখো আমি ফার্স্টে যেটা বলতেছিলাম যে আমাদের ম্যাট্রিক্স গুলো এইভাবেই দেওয়া থাকে, যে ধরো এই যে O1 D1 এই সেলটায় 3 লেখা ছিল। এই 3টা মানে তোমার বুঝতে হবে কি, যে যখন তুমি O1 থেকে একটা প্রোডাক্টকে D1 এ ট্রান্সফার করতে চাচ্ছ, তখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ট্রান্সপোর্ট করার জন্য তোমার $3 কস্ট বেয়ার করতে হবে।
আবার তুমি ধরো O1 থেকে D2 তে ট্রান্সফার করতে যাচ্ছ প্রোডাক্টগুলোকে, তখন কি সবগুলা প্রোডাক্টের জন্য তোমার, সরি সবগুলো না, মানে একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য তোমাকে $1 করে ট্রান্সপোর্টেশন কস্টটা বের করা লাগবে। দেখো আমরা এই কাজটা এখানে বের করছি, যে প্রথমে হচ্ছে আমরা বললাম যে O1 থেকে আমাদের D1 এ 250 নাম্বার অফ প্রোডাক্ট ট্রান্সপোর্ট করতে হবে। ইচ প্রোডাক্টের ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে $3 করে। সো দেখো তুমি কি করবে, এখানে 250 ইন্টু 3 করতেছো। এরপরে দেখো কি করলাম, যে আমাদের হচ্ছে সোর্স O1 থেকে আমি সোর্স হচ্ছে সরি ডেস্টিনেশন D2 তে তুমি 50টা প্রোডাক্ট ট্রান্সপোর্ট করছো। প্রতিটা প্রোডাক্টের জন্য তোমার কি $1 করে কস্ট আসতেছে। সো কত হবে, 50 ইন্টু 1 আসবে। একইভাবে দেখো ধরো তুমি O2 থেকে এই D2 তে ট্রান্সফার করতেছে 300টা প্রোডাক্ট এবং প্রতিটার জন্য তোমার $6 করে রাখতেছে, তাহলে কত দিবা, 300 ইন্টু 6 দিবা। ঠিক আছে, 300 ইন্টু 6 দিবা। এভাবে ইন্ডিভিজুয়াল সবগুলা প্রোডাক্টের কস্ট পে করে তাহলে বলবা টোটাল ট্রান্সপোর্টেশন কস্টটা হচ্ছে আমার কতটুকু, $4,400। ঠিক আছে, বা $4,400। বুঝছো এটা সবাই? কারো কোনো প্রবলেম আছে এটাতে, বা আবার থাকলে আবার বলি। তুমি একটাতে ড্র করলেই হয়, মানে হচ্ছে ওই একটা টেবিল এরকম বানাবা, ম্যাট্রিক্স বানানোর পরে ওই স্টেপ বাই স্টেপ করে তারপরে করলে আর কি, মানে আলাদা আলাদা ভাবে করার কোনো দরকার নেই। এখানে আমি স্লাইডে আমার সুবিধার জন্য আমি ধরো আলাদা আলাদা টেবিল করে রেখেছি। তুমি তোমার এক্সাম হলে ওই একটা টেবিল এঁকে সেটা তুমি পেন্সিল দিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। বুঝছো কথা? আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, সো এটা ছিল তোমার একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম আর কি। এছাড়াও তোমার আরো ট্রান্সপোর্টেশন প্রবলেম আরো টাফ মেথডও হইতে পারে বা টাফ অ্যালগরিদমে হইতে পারে। সো ওগুলো আমরা এখানে দেখবো না, এটা আমরা হয়তো পরে কোনো সময় এটা দেখতে পারবো। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস দেখি আসো, এটা হচ্ছে আমরা বলি গেম থিওরি। সো গেম থিওরিটা খুবই পপুলার একটা অ্যালগরিদম। এটা হচ্ছে দেখবা অনেক জায়গায় তোমার করানো হয়। তোমার যদি সিএসসি করছো তুমি অ্যালগরিদম এই গেম থিওরিটা পাবা। এছাড়া অনেক জায়গায় দেখবা ইকোনমিক্সও মেবি গেম থিওরিটা পড়ায়। সো অনেক জায়গায় দেখবা গেম থিওরি ইউজ আছে। এবং গেম থিওরিটা তোমার মেইনলি ডেভেলপ করা হয়েছে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2। এবং আমেরিকান যারা ছিল, আমেরিকান ম্যাথমেটিশিয়ানরাই মেইনলি হচ্ছে গেম থিওরিটা ডেভেলপ করছে। সো গেম থিওরি গুলার তুমি হচ্ছে এখানে আমরা কিছু আগে আমরা বলি যে গেম থিওরিটা তুমি কোথায় অ্যাপ্লাই করতেছো এবং কেন এগুলো অ্যাপ্লাই করা হয়। যে এখানে দেখো, এখানে তোমার বলছে যে গেম থিওরি গুলো আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি। যে পার্লার গেমস আছে, মিলিটারি ব্যাটেলস আছে, পলিটিক্যাল ক্যাম্পেইন আছে। সো এগুলা কাজে আমরা হচ্ছে মেইনলি গেম থিওরিটা অ্যাপ্লাই করি। বা ধরো তুমি কোনো প্রোডাক্টকে অ্যাডভার্টাইজমেন্ট করবা বা মার্কেটিং করবা আর কি। ধরো অনেকগুলা ফার্ম আছে, এখন ওই ফার্মগুলোর মধ্যে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করলে তোমার ওই অ্যাডভার্টাইজমেন্টটা ধরো কাস্টমারদের কাছে বেশি বেশি ভালোভাবে পৌঁছায় যাবে এবং বেশি অ্যাট্রাক্টেড হবে আর কি মানুষজন। সো এটাও আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে সলভ করতে পারি। সো এটাই হচ্ছে আমরা গেম থিওরির মেইন অ্যাপ্লিকেশন আর কি। সো এটা কিভাবে কাজ করে ধরো আমি তোমাকে বলি। ধরো তুমি পলিটিক্যাল ক্যাম্পেইনের কথা বললা, যে ধরো ধরো তোমার সামনের দিকে কোনো ইলেকশন হয়, তখন ধরো আমি বললাম যে আচ্ছা আমার 2টা পলিটিক্যাল পার্টি আছে। এখন তারা দেখবা হচ্ছে কি করে, ডিফারেন্ট লোকেশনে হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন করে ইলেকশনের আগে আগে। এখন এরকম ধরলাম, ধরো আমি বললাম যে আচ্ছা আমার কাছে 2টা পলিটিক্যাল পার্টি আছে, একটা হচ্ছে ধরো পলিটিক্যাল পার্টি এ, আর একটা ধরো হচ্ছে বি। এখন এ আর বি যে পার্টিগুলো থাকতেছে, এদের ধরো তোমার ক্যাম্পেইন করতে হবে। এখন তোমার ফার্স্ট আইডেন্টিফাই করা উচিত। ধরো আমি বললাম হচ্ছে ধরো ঢাকার জন্য ধরো বললাম তোমাকে, ধরো তুমি পলিটিক্যাল ক্যাম্পেইনটা ঢাকাতে করতে পারো, চিড়িয়ায় করতে পারো, সিলেটে করতে পারো, ডিফারেন্ট লোকেশনে করতে পারো। এখন তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করা উচিত, আচ্ছা আমি এই ক্যাম্পেইনটা যে করবো, এখন আমি ধরো ঢাকার কোথায় করবো বা সিলেটের কোথায় করবো, কোথায় করলে আমার জন্য বেটার হবে বা কোন সময় করলে বেটার হয়। অনেক সময় আছে না যে কিছু জায়গায় দেখবা তোমার ইলেকশনের খুব কাছাকাছি বা তার ধর তাড়াতাড়ি করলে তোমার হচ্ছে ওই ক্যাম্পেইনটা করলে ভালো হয়। বা দেখবা হচ্ছে তোমার কোনো ক্যাম্পেইন দেখবা একদম ইলেকশন হওয়ার আগ মুহূর্তে করলেও সমস্যা হয় না। সো কোন লোকেশনে তোমার কখন করা উচিত বা ওই লোকেশনটা আদৌ তোমার ফিজিবল কিনা, এগুলো চেক করা যায়। সো আমাদের পলিটিক্যাল ক্যাম্পেইনটা আসলে এইভাবে আমরা করি যে আচ্ছা আমরা বিভিন্ন কনস্ট্রেন্ট ডেভেলপ করি আর কি। যে আচ্ছা আমি ধরো এত তারিখে হচ্ছে এই পলিটিক্যাল ক্যাম্পেইনটা করতে চাচ্ছি,
আমার যে অপোজিশন পার্টিটা আছে ওরা ওই সময় কোথায় ক্যাম্পেইনটা করতেছে বা ওরা কয়দিনের জন্য করতেছে, বা ওরা হচ্ছে ধরো তোমার মোর দ্যান ওয়ান নাম্বার অফ ক্যাম্পেইন করতেছে কিনা, বা এরকম হতে পারে না যে দেখবা কিছু লোকেশন আছে দেখবা ওই লোকেশন গুলো থেকে ধরো আমি বললাম পলিটিক্যাল এ পার্টি যে এ ছিল, পার্টি এ এর জন্য খুব পপুলারিটি এখানে বেশি, যেখানে তার পপুলারিটি এখন এমনি বেশি, সেখানে আসলে তার ক্যাম্পেইন করে আসলে বোঝানোর তেমন কিছু নাই, কারণ সেখানে সে ভোট পাবেই। এখন যেখানে তার পপুলারিটি ধরো কম, বা যেখানে ধরো তার কিছু ডিফেম করা হয়েছে তার ধরো তার ক্যান্ডিডেটকে, তো সেইখানে তার আগে হচ্ছে ক্যাম্পেইনটা করা উচিত। তো এইভাবে তোমার বিভিন্ন জিনিস খেয়াল করে এবং বিভিন্ন কনস্ট্রেন্ট ডেভেলপ করে তারপর তোমার এরকম মডেলগুলো ইউজ করা উচিত। একইভাবে দেখো ধরো মিলিটারি ব্যাটেলস এর কথা যদি আমরা চিন্তা করে দেখি, ধরো তোমার বললা তুমি দুইটা ধরো কান্ট্রির মধ্যে ব্যাটেল হইতেছে, আমরা এটা আগেই বললাম যে তোমার এটা মেইনলি থিওরিটা ডেভেলপ করা হয়েছে আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, মেইনলি ওয়ার্ল্ড ওয়ার 2 তে এটা অ্যাপ্লাই করা হয়েছে। এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে যে দেখো ধরো তুমি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তো এত রাস্তাঘাটে এত ভালো ছিল না তোমাদের, বা কিছু লোকেশনে হচ্ছে তোমার রাস্তাঘাট ভালো ছিল, বা কোনো লোকেশন দেখবে রাস্তা অত ভালো ছিল না, বা ওইখানকার মাটি ধরো এত বড় বড় হচ্ছে তোমার ট্যাঙ্ক নেওয়ার মতো পাওয়ার তার ছিল না। তো আমাদের এখানে বিভিন্ন জিনিস খেয়াল রাখতে হইতো যে আচ্ছা আমি ওই লোকেশনে কি এতগুলা ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট করবো কিনা, বা আমি কতগুলা পার্সোনাল ওখানে ট্রান্সপোর্ট করবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে, বা ধরো আমার অপোজিশন পার্টি ওই টাইমে কোথায় থাকতে পারে, বা তারা কি কি ধরো স্টেপ বা কি কি স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, এই সবগুলো আমাদের মাথায় রেখে তারপরে গেম থিওরিটা অ্যাপ্লাই করতে হয়। সো গেম থিওরিটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন হচ্ছে আমরা কি করতেছি, প্রথম হচ্ছে আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয় আর কি। এটা তুমি মিলিটারি বা ডিফারেন্ট ওয়ারের জন্য চিন্তা করে দেখো, বা পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য বলো, প্রথমে অনেকগুলো স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়। ওই স্ট্র্যাটেজিগুলো থেকে আমাদের অপটিমাম স্ট্র্যাটেজিটা ফাইন্ড আউট করতে হবে। এরপরে তুমি কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ পাবা, এছাড়া কিন্তু কখনো তুমি একটা অ্যাডভান্টেজ তুমি পাবা না, ঠিক আছে। সেই কথাটাই দেখো আমরা বলতেছি যে গেম থিওরি ইজ এ ম্যাথমেটিক্যাল থিওরি দ্যাট ডিলস উইথ দ্য জেনারেল ফিচার্স অফ কম্পিটিটিভ সিচুয়েশন লাইক টেজিং ফর্মাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ওয়ে। মানে দেখো এইটা তোমার মেইনলি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল হবে, অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল মডেল হবে, এবং এইটা কি করবে বিভিন্ন কম্পিটিটিভ সিচুয়েশনে তোমাকে একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে। মানে তুমি যদি গেম থিওরিটা অ্যাপ্লাই করো এবং ওইটার বেসিস করে যদি তুমি স্ট্র্যাটেজিগুলা হ্যান্ডেল করো, তখন তুমি কি পাবা, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবা। মানে ধরো তোমার অপোজিশন পার্টি থেকে তুমি এক স্টেপ আগায় থাকবা। সো এইটা কিভাবে ডেভেলপ করতে হয় বা না করতে হবে, গেম থিওরি নিয়ে দেখবা তোমার প্রচুর রিসার্চ হয়েছে এবং এখনো হচ্ছে। তুমি গেম থিওরির প্রচুর অ্যাপ্লিকেশন পাবা, চাইলে তুমি যেগুলো পেপারও দেখতে পারো। সো গেম থিওরির আমরা খুবই বেসিক একটা মডেল পড়বো, গেম থিওরি নিয়ে অনেক কথাবার্তা বলা যায়। সো আমরা খুবই বেসিক ফর্মেই থাকবো এই কোর্সে। সো এখানে দেখো আমরা মেইনলি যেটা পড়বো এটা হচ্ছে আমরা এটাকে আমরা বলি 2% জিরো সাম গেম। 2% জিরো সাম গেম। আচ্ছা, প্রথম এক কথা হচ্ছে যে 2% জিনিসটা কি এবং জিরো সাম গেম কেন বলা হচ্ছে। 2% মানে হচ্ছে আমরা এখানে দুইজন মানুষ আছে, এটা চিন্তা করছি, দুইজন মানুষ আছে, বা হচ্ছে দুইটা কান্ট্রির মধ্যে ব্যাটেল হচ্ছে, অথবা দুইটা তোমার পলিটিক্যাল পার্টি হইতে পারে, মানে সবসময় দুইটার বেশি থাকবে না আর কি, আমরা বলছি 2%। আচ্ছা, দুইটা পার্সন এবং জিরো সাম গেম। আচ্ছা, জিরো সাম কেন? জিরো সাম মানে আমরা বোঝাচ্ছি যে ধরো একজন মানুষ বা একজন লোক ঠিক সেই অ্যামাউন্ট অফ মানি গেইন করবে যেটা আরেকজন লস করতেছে। মানে সোজা কথা হচ্ছে ধরো আমি যদি 100 টাকা হচ্ছে লস করি কোনো ওয়ারে, বা কোনো ধরো গেমে যদি আমি 100 টাকা লস করি, আমার ফ্রেন্ড ঠিক 100 টাকাই গেইন করবে। আর ভাইস ভার্সা হতে পারে, আমার ফ্রেন্ড যদি 100 টাকা লস করে আমি 100 টাকাই গেইন করবো। মানে 100 টাকা লস করলে তুমি গেইন করবা 90 টাকা বা 110 টাকা, এরকম কখনো না। মানে একজন পার্সন ঠিক সেম অ্যামাউন্ট অফ মানি হচ্ছে গেইন করবে যতটা আরেকজন হচ্ছে লস করতেছে। সো এখানে দেখো আমি ধরো 100 টাকা গেইন করলাম, আর আমার ফ্রেন্ড ধরো হচ্ছে 100 টাকা লস করলো। সো এই আমি গেইন করতেছি, তাহলে আমার কি হবে, +100 হয়ে যাবে। আর আমার ফ্রেন্ড ধরো হচ্ছে লস করতেছে, তার জন্য কি হবে, -100 হয়ে যাবে। সো এই +100 আর -100 তুমি যখন সামেশন করবা, সামেশন করলে আলটিমেটলি কত পাচ্ছ, জিরোই পাচ্ছ। সো এই জন্য দেখো আমরা এটাকে বলতেছি হচ্ছে 2% জিরো সাম গেম। মানে একজন ঠিক সেম অ্যামাউন্ট অফ মানি গেইন করবে যেটা আরেকজন হচ্ছে লস করতেছে। সেটা মানি না, এটা ডিফারেন্ট ভ্যালু হইতে পারে, ব্যাপারটা আমরা হচ্ছে আমাদের সুবিধার জন্য এখানে মানির কথা চিন্তা করতেছি, ঠিক আছে। এটাও সবাই বুঝছো কি বলছি?
আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই গেম থিওরিটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে প্রথমে হচ্ছে একটা পে অফ ম্যাট্রিক্স ফর্ম করতে হয়। পে অফ ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করে বা না করে এটা একটু দেখি। আমরা একটা সিম্পলেস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আসলে। সো আমরা হচ্ছে সবাই হচ্ছে রক পেপার সিজার গেমটা খেলছি বা এখনো খেলি আর কি। সো দেখো রক পেপার সিজার গেমের তুমি যদি মেইন জিনিসটা যদি খেয়াল করো যে আমরা এখানে বলতেছি দুইজন প্লেয়ার আছে। ধরো আমরা এই যেখানে প্লেয়ার ওয়ান এর জন্য হচ্ছে এখানে বলতেছি এটা হচ্ছে প্লেয়ার ওয়ান এর জন্য পি ওয়ান দিয়ে বোঝাচ্ছে যেটা, আর এটা ধরো প্লেয়ার টু আমাদের। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে তুমি যখন ম্যাট্রিক্স গুলোকে ডেভেলপ করবা তখন যে কোনো একজন প্লেয়ারের রেসপেক্টে ডেভেলপটা করবা। ইট ক্যান বি ইদার প্লেয়ার ওয়ান অর প্লেয়ার টু। সো তুমি যার রেসপেক্টেই বের করো না কেন সবসময় ম্যাট্রিক্সের ওই ভ্যালুগুলা তাকে ইন্ডিকেট করবে, মানে তার সাপেক্ষে এই ভ্যালুগুলো তুমি হচ্ছে ইন্টারপ্রেট করবা। কিভাবে করবা দেখো আমি একটু বুঝাই। এবং নর্মালি হয় কি মানে প্লেয়ার ওয়ান বা প্লেয়ার টু একজনের রেসপেক্টে করলেই হয়ে যায়। বাট তুমি যদি ডিফারেন্ট শিট অর ডিফারেন্ট বুক যদি ফলো করো দেখবা ম্যাক্সিমাম কেসেই হচ্ছে তোমার প্লেয়ার ওয়ান এর রেসপেক্টে ম্যাট্রিক্সটা ফর্ম করে। কিভাবে করে দেখো, ধরো তুমি রক পেপার সিজার যে গেমটা আমরা যখন খেলছি ধরো প্লেয়ার ওয়ান রক উঠাইছে আবার প্লেয়ার টু রক উঠাইছে। তাহলে দেখো দুইজনে যদি রক উঠায় তাহলে কিন্তু কেউই জিততেছে না। সো ম্যাচটা কি হচ্ছে তোমার ড্র হচ্ছে। সো ওই গেমটা যদি তোমার ড্র হয়ে যায় দেখো এই জন্য আমরা দেখছি এই যে প্লেয়ার ওয়ান এবং প্লেয়ার টু এটার জন্য যখন দুইজনের রক উঠাচ্ছে তখন আমরা জিরো দেখাচ্ছি। সো জিরো ইন্ডিকেট করতেছে ইট ইস ড্র বিটুইন প্লেয়ার ওয়ান এন্ড টু। একজন কিছু লসও করে না বা কোনো কিছু গেইনও করে না। এখন দেখো আমরা বললাম যে প্লেয়ার ওয়ান হচ্ছে রক উঠাচ্ছে আর প্লেয়ার টু ধরো বললো পেপার উঠাচ্ছে। এখন আমরা জানি দেখো রক আর পেপার যদি হয় তাহলে পেপার যে উঠায় সে হচ্ছে ওই ম্যাচটা উইন করবে। তো এখন দেখো আমরা এখানে ফার্স্টেই বলছি যে আমরা এই ম্যাট্রিক্সটা ফর্ম করছি হচ্ছে প্লেয়ার ওয়ান এর রেসপেক্টে। তো আমরা দেখো এইভাবে বলা একই কথা না যে আমি বলছি প্লেয়ার টু, আমরা প্রথমে বলছি 2% জিরো সাম গেম। তো একজন যতটুকু লুজ করবে আরেকজন ঠিক সেম অ্যামাউন্ট অফ মানি গেইন করবে। তো এখানে দেখো প্লেয়ার টুটা উইন করছে মানে মাইনাস ওয়ান, প্লেয়ার টুটা উইন করা যা কথা প্লেয়ার ওয়ান লুজ করা কিন্তু একই কথা। যেহেতু আমরা প্লেয়ার ওয়ান এর সাপেক্ষে এটা বলছি এই জন্য দেখো আমরা এখানে ভ্যালু কত দিচ্ছি, মাইনাস ওয়ান দিচ্ছি। সো মাইনাস ওয়ান দিয়ে আমরা বোঝাচ্ছি যে প্লেয়ার ওয়ান হচ্ছে ওই ম্যাচটার লস করছে যখন প্লেয়ার ওয়ান রক উঠাচ্ছে আর প্লেয়ার টু হচ্ছে পেপার উঠাচ্ছে। একইভাবে খেয়াল করে যদি দেখো যে যদি আমার প্লেয়ার ওয়ান রক উঠায় এবং প্লেয়ার টু যদি সিজার উঠায় তাহলে কি হয়, রক জিতে। সো রক যেহেতু রকটা উঠাচ্ছে কে প্লেয়ার ওয়ান উঠাচ্ছে, এই জন্য আমরা প্লাস ওয়ান দিয়ে সেটা বোঝাচ্ছি। ঠিক আছে, একইভাবে খেয়াল করো যে ধরো তুমি বললা যে প্লেয়ার ওয়ান হচ্ছে সিজার উঠাইছে আর ধরো প্লেয়ার টু ধরো বললা রক উঠাইছে। তো সিজার আর রক যদি হয় তাহলে যে রক উঠায় সে ম্যাচটা জিতে। সেখানে দেখো এখানে ম্যাচটা জিততেছে তাহলে কি প্লেয়ার টু জিততেছে। বাট আমরা প্লেয়ার টু এর জন্য তো আর ম্যাট্রিক্সটা ফর্ম করি নাই, আর ম্যাট্রিক্সটা ফর্ম করছি প্লেয়ার ওয়ান এর রেসপেক্টে। এই জন্য দেখো প্লেয়ার টু লস করা মানে মাইনাস ওয়ান হয়ে যাওয়া, প্লেয়ার টু উইন করা যা বোঝাচ্ছে প্লেয়ার ওয়ান লস করা ঠিক সেম কনসেপ্টে বোঝাচ্ছে। তো এই জন্যই দেখো আমরা এই সিজার যখন প্লেয়ার ওয়ান উঠাচ্ছে এবং রক যখন প্লেয়ার টু উঠাচ্ছে তখন আমরা কি বললাম এখানে মাইনাস ওয়ান দেখা দিচ্ছি। সো মাইনাস ওয়ান মানে মেনলি তুমি কি বুঝবা যে প্লেয়ার টুটা ওই গেমটায় উইন করছে, অথবা তুমি এবার চিন্তা করতে পারো যে প্লেয়ার ওয়ান হচ্ছে ওই গেমটায় লস করছে আর কি। ঠিক আছে, বুঝছো এটা সবাই? এই কারো কোনো প্রবলেম আছে এপিএফ ম্যাট্রিক্সে? আচ্ছা, নাই। তোমাকে দেখবা কোশ্চেনে কিন্তু এই পে অফ ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে না। ঠিক আছে, তোমাকে হচ্ছে পে অফ ম্যাট্রিক্সটা নিজে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করে তারপরে হচ্ছে তুমি সলভ করবা। তো এখন হচ্ছে আমাদের প্রথমে অবশ্যই তোমার এই পে অফ ম্যাট্রিক্সটা কিভাবে ডেভেলপ করতে হয় এটা বোঝা লাগবে। সো এত সোজা তোমার কোশ্চেন থাকবে না, এটা কঠিন করা থাকবে আর কি।
তো এখানে যেটা আমরা বললাম, অবশ্যই তোমার হচ্ছে যে কোনো একজনের রেসপেক্টে তুমি ম্যাট্রিক্সটা ফর্ম করবা। তুমি প্লেয়ার 1 এর সাপেক্ষে করো বা প্লেয়ার 2 এর সাপেক্ষে করো, সমস্যা নাই। বাট যে কোনো একজনের সাপেক্ষে করবা, এটা হচ্ছে মেইন কথা আরকি। ঠিক আছে? তো এখন আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো এখানে দেখো আমরা কোশ্চেন বলতেছি যে ফাইন্ড দ্য অপটিমাল স্ট্র্যাটেজি দ্যাট দ্য বোথ প্লেয়ার শুড প্লে। মানে এখানে দেখো আমরা হচ্ছে দুইজন প্লেয়ারের কথা বলতেছি, প্লেয়ার 1 এইখানে বলতেছে, এটা হচ্ছে তোমার প্লেয়ার 2। সো প্লেয়ার 1 এর জন্য দেখবা তোমার তিনটা স্ট্র্যাটেজি এখানে আছে, আবার প্লেয়ার 2 এর জন্য তিনটা স্ট্র্যাটেজি এখানে আছে। এখন প্লেয়ার 1 এর কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত আবার প্লেয়ার 2 এর কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত, এটা তোমার বের করতে হবে এখানে। ঠিক আছে? তো এখানে তুমি ফার্স্টে ম্যাট্রিক্সটা আমি আবারও বলতেছি, ম্যাট্রিক্সটা তোমার কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না। তোমাকে কোশ্চেনে থেকে মানে কোশ্চেনে একটা দেওয়া থাকবে, সো এই স্ট্রিং থেকে তোমার ওই ম্যাট্রিক্সটা ডেভেলপ করতে হবে, তারপরে হচ্ছে তুমি বাকি যা ক্যালকুলেশন করার করবা। এখানে দেখো কি বলতেছি আমরা, যে ধরো এই যে প্লেয়ার 1 যখন স্ট্র্যাটেজি 1টা নিচ্ছে, আবার প্লেয়ার 2 যখন স্ট্র্যাটেজি 1টা নিচ্ছে, দেখো এটা তোমার আলটিমেটলি ইন্টারসেক্ট করছে কত, এই পয়েন্টে, মানে -3 হচ্ছে। আমরা আগেও বলছি এই ম্যাট্রিক্সটা আমরা ফর্ম করছি উইথ রেসপেক্ট টু প্লেয়ার 1। সো এখানে -3 মানে বোঝাচ্ছে যখন প্লেয়ার 1 স্ট্র্যাটেজি 1 নিচ্ছে, আবার প্লেয়ার 2 স্ট্র্যাটেজি 1 নিচ্ছে, তখন প্লেয়ার 1টা হচ্ছে $3 লস করতেছে। হুম। আবার দেখো ধরো তুমি এখানে বললা এই পয়েন্টটা, ধরো এখানে কি হচ্ছে, এখানে তোমার প্লেয়ার 1 এর জন্য হচ্ছে স্ট্র্যাটেজি 1, আর প্লেয়ার 2 এর জন্য স্ট্র্যাটেজি হচ্ছে 3। তো এই সেন্সে দেখো তোমার প্লেয়ার 1 কিন্তু গেইন করতেছে, যে $6 গেইন করছে। তো আমাকে দেখছো এই ডিফারেন্ট সিচুয়েশন এখানে দেওয়া আছে, যে আমি যে গেম খেলে প্রথমে যেটা বললাম, যে আমাদের ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফার্স্টে ফর্ম করতে হয়, এবং কোনো স্ট্র্যাটেজি দেখবা তোমার বেনিফিশিয়াল, আবার কোনোটা তোমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসতেছে। সো আমাদের এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা সবগুলাকে ইনকর্পোরেট করে তোমাকে হচ্ছে আলটিমেটলি স্ট্র্যাটেজি গুলাকে আইডেন্টিফাই করতে হয়, যেগুলোর জন্য তুমি হচ্ছে অপটিমাল স্ট্র্যাটেজি আমরা বলি আর কি, যেগুলোর জন্য তুমি আলটিমেটলি তোমার লসটাও মিনিমাইজ হয়ে যাচ্ছে, মানে লস যদি তুমি কোনো প্রবলেম দেখো তাহলে মিনিমাইজেশন অফ লসটা বের করতে হয়, আর তুমি যদি কোনো প্রফিটের জন্য ওই প্রবলেমটা বের করতে চাও তাহলে তোমাকে খেয়াল রাখতে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিটের দিতে। ঠিক আছে? তো এখন এটা কিভাবে করা যায় আসলে একটু বলি। সো এখানে হচ্ছে রুলসটা এরকম, যে আমরা এখানে যে রো ওয়াইজ যে ভ্যালুগুলো আছে, রো ওয়াইজ ভ্যালুগুলো থেকে তোমাকে প্রথমে মিনিমাম ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে? দেখো কিভাবে করবা। এই যে প্রথম যে রোটা আছে দেখো -3, -2 আর 6, এটার মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম হচ্ছে আমাদের -3। একইভাবে দেখো সেকেন্ড যে রোটা 2, 0 আর 2, এইটার মধ্যে মিনিমাম ভ্যালু আমার কোনটা, 0। এই জন্য দেখো এটা আমার মিনিমাম ভ্যালু আসছে 0। একইভাবে তোমার দেখো যে 5, -2, -4, এগুলোর মধ্যে মিডিয়াম ভ্যালু আমার কোনটা, -4। তো তোমার প্রথম কাজটা হচ্ছে এই রো ওয়াইজ মিনিমাম ভ্যালুগুলা ফাইন্ড আউট করা। ঠিক আছে? একইভাবে দেখো তুমি করবা কি, কলাম ওয়াইজ তার ম্যাক্সিমাম ভ্যালুগুলা বের করবা, মানে এটা তো রো ওয়াইজ ছিল, কলাম ওয়াইজ ম্যাক্সিমাম ভ্যালু বের করবা। দেখো কিভাবে করবা। এই যে দেখো -3, 2 আর 5, এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, 5। আবার দেখো -2, 0 আর -2, এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আমাদের, 0। আবার দেখো 6, 2 আর এখানে -4 আছে, এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের 6। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে রো ওয়াইজ মিনিমাম ভ্যালুগুলা ফাইন্ড আউট করতেছি, আর কলাম ওয়াইজ হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করলাম। এটুকু আশা করি সবাই বুঝছো। এখন দেখো এরপর আমাদের দুইটা জিনিস আরো বের করতে হবে। কি বের করবা, এই পার্টটা দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমিন ভ্যালু। আচ্ছা, ম্যাক্সিমিন ভ্যালু বা মিনিম্যাক্স ভ্যালু দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি খেয়াল করে দেখো। ম্যাক্সিমিন ভ্যালু মানে মেইনলি বোঝায় ম্যাক্সিমাম ভ্যালু অ্যামং দা মিনিমাম ভ্যালুস। ঠিক আছে?
মানে তোমার দেখো এখানে -3, 0 আর -4 সবগুলো কি ছিল? মিনিমাম ভ্যালু ছিল। এই মিনিমামের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম কোনটা, যেটাকে আমরা বলি ম্যাক্সি মিন। এভাবে আমি সবসময় মনে রাখতাম যে ফার্স্ট এর ওয়ার্ডটা মনে রাখবো ম্যাক্সি, ম্যাক্সি মিন। তো মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম, এভাবে মনে রাখতে পারো। সো -3, 0 আর -4 এর মধ্যে দেখো মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 0। সো এই জন্য ম্যাক্সিমিন ভ্যালুটা পাচ্ছি 0। আবার একইভাবে দেখো যে তোমার কলাম ওয়াইজ আমরা কি নিছিলাম? ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিছিলাম। সো এই ম্যাক্সিমাম গুলোর মধ্যে তোমাকে মিনিমাম বের করতে হবে। সো মিনিম্যাক্স ভ্যালুটা বের করবে এই কেসে। দেখো এই যে 5, 0 আর যে 6, এইটার মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা পাচ্ছ? 0 পাচ্ছ। সো এটা হচ্ছে তার কি মিনিম্যাক্স ভ্যালু। তাহলে আমরা কি বললাম? এখানে তার ম্যাক্সিমিন ভ্যালুটা হচ্ছে 0, আবার মিনিম্যাক্স ভ্যালুটা হচ্ছে 0। ম্যাক্সিমিনটা আমরা কিভাবে পাইছি? ম্যাক্সিমিন ভ্যালু ইজ দ্য minimum value among the maximum value among the minimum values, আর মিনিম্যাক্স ভ্যালুটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু among the maximum values। সবাই কি এটা বুঝতে পারছো? এতটুকু বলছি। আচ্ছা, এখন তুমি দেখো তোমাকে স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করতে হবে। দেখো এটা এইভাবে বের করবা যে আমরা এই যে ম্যাক্সিমিন যে ভ্যালুটা পাইছি, এটা তো কোন স্ট্র্যাটেজির জন্য পাইছি? স্ট্র্যাটেজি 2 এর জন্য পাইছি। এই দেখো স্ট্র্যাটেজি 2 এর জন্য পাইছি, ঠিক আছে? আবার দেখো এখানে যে 2টা পাইছি, এটা কত পাইছি? প্লেয়ার 2 এর স্ট্র্যাটেজি 2 এর জন্য পাইছি। তাহলে সোজা কথা হচ্ছে যে প্লেয়ার 1 এরও স্ট্র্যাটেজি 2টা ফলো করা উচিত, আবার প্লেয়ার 1 এরও হচ্ছে স্ট্র্যাটেজি 2টাই ফলো করা উচিত। সো এইটাই আমরা বের করতেছি যে দুইটা প্লেয়ারের জন্য স্ট্র্যাটেজি কোনটা ফলো করা উচিত না করা উচিত, এটাই তুমি এখানে বের করবা। বুঝছো কথা এতটুকু? কোনটায়? আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, কোন জায়গায় বললা? 2 কেসে 7 চাচ্ছ? আচ্ছা, ধরো 7 দিলা, এখানে সমস্যা কি? তো এখানে 7 দিলা, এখানেও 7 দিলা। এখানে 7 দিলে তো ম্যাক্সিমিন তো হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাইতো। এখানে ম্যাক্সিমিন হয়তো তোমার হচ্ছে 7, আর এখানে দিতা হচ্ছে তোমার 5, 6, 5 দিতা। তাহলে তখন হয়ে যাইতো হচ্ছে প্লেয়ার 2 এর জন্য স্ট্র্যাটেজি 1 নিতে হইতো, আর প্লেয়ার 1 এর জন্য স্ট্র্যাটেজি 2 নিতে হইতো। বুঝছো? এটা পরে একটা এক্সাম্পল আমরা দেখতেছি। মানে এটা হচ্ছে, আমি তোমার সোজা কথা বলি, আমরা তোমাদের এখানে বেশি কিছু পড়াইতেছি না। মানে এইটার রুলস আছে। এটা দেখো এই যে এইখানে আমি যদি আরেকবার একটু দেখাই, এখানে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে দুইটারই দেখছো ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স কিন্তু সমান হয়ে গেছে। দেখছো এটা ম্যাক্সিমিনও হচ্ছে 0, আবার মিনিম্যাক্সও হইলো 0। ঠিক আছে? এইরকম পয়েন্ট গুলাকে আমরা বলি স্যাডেল পয়েন্ট। ঠিক আছে? মানে যখন তোমার মিনিম্যাক্স আর ম্যাক্সিমিন সমান হয়ে যাবে, তখন আমরা যে 0 যে পাইছি এটাকে বলি হচ্ছে স্যাডেল পয়েন্ট বলে আর কি। ঠিক আছে? সো আমরা হচ্ছে মেইনলি স্যাডেল পয়েন্ট থাকলেই এই ফরম্যাটটা আমরা ইউজ করি, যেখানে আমরা বললাম যে দুইটারই জন্যই এই স্ট্র্যাটেজি 2টা তোমার নিতে হবে। এখন ধরো যদি তোমার দুইটার জন্য 0, 0 না আসে, যেটা তুমি বললা আর কি, ধরো এখানে আমরা এটা একটা প্রবলেম যদি দেখি, ধরো সেম এটা আরেকটা প্রবলেম দেওয়া আছে, এটা তুমি ধরো আমরা সলিউশনটা দেখাই।
যে এখানে দেখো এই যে প্লেয়ার 1 এর জন্য আমরা কি বলছিলাম, রো ওয়াইজ মিনিমাম ভ্যালুটা নিতে হবে। সো 0 -2 আর 2 এটার মধ্যে মিনিমাম কোনটা, -2 পাইছো। আবার দেখো এই যে 5 4 -3 এটার মধ্যে মিনিমাম কোনটা, -3। আবার হচ্ছে 2 3 -4 এটা মিনিমাম হচ্ছে -4। আচ্ছা, আর কলাম ওয়াইজ তুমি ম্যাক্সিমাম নিবা। সো 0 5 2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 5, এভাবে 4 আর 2 টা নিলাম। এখন দেখো আমাদের পরে কাজ কি ছিল, ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স বের করা। সো ম্যাক্সিমিনটা হচ্ছে দেখো যে -2 -3 -4 এগুলোর মধ্যে হচ্ছে বড় ভ্যালুটা নিতে হবে। এর মধ্যে বড় কোনটা, -2 বড়। আবার দেখো 5 4 2 এগুলোর মধ্যে হচ্ছে ছোট ভ্যালুটা নিতে হবে, সেটা ভ্যালু দেখো 2। এখানে খেয়াল করে দেখছো এখানে কিন্তু ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স কিন্তু সেম হয় নাই। এখানে ম্যাক্সিমিন হয়েছে তোমার -2 আর মিনিম্যাক্স হয়েছে হচ্ছে 2। ঠিক আছে, তো যেহেতু এখানে মিনিম্যাক্স আর ম্যাক্সিমিন সমান হয় নাই, এখানে কোনো স্যাডেল পয়েন্ট নাই। তো যেহেতু স্যাডেল পয়েন্ট এখানে নাই, তো এইটার সলিউশনটা আসলে এখানেই শেষ বলা যায় না। বুঝছো, মানে এখানে তুমি যদি বলে দাও যে প্লেয়ার 2 এর জন্য স্ট্র্যাটেজি 3 নিলেই হবে আর প্লেয়ার 1 এর জন্য আমরা নিব স্ট্র্যাটেজি 1, এটা আসলে ভুল একটা সেন্সে। বুঝছো, বাট আমরা এইটুকু পর্যন্ত রাখবো। মানে তোমাদের এইটার পরে এইটাকে যেহেতু ভুল, এটাকে তোমার ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য হয় কি আমাদের আবার সিমপ্লেক্স মেথড ইউজ করতে হয়। যেহেতু আমরা সিমপ্লেক্স এখানে পড়াচ্ছি না, সো আমরা আর এর পরে পর্যন্ত চাইতেছি না। সো আমরা তুমি জাস্ট তোমার যদি কোশ্চেন এটা থাকে, তুমি এইটুকু পর্যন্ত করলেই হবে যে দুইটার জাস্ট এই ম্যাক্সিমিন মিনিম্যাক্স ভ্যালু বের করে দেখাই দিবা। ম্যাক্সিমিন মিনিম্যাক্স বের করার পরে যে কোন কেসে হচ্ছে তোমার বেশি ভ্যালুটা তুমি পাচ্ছ, মানে বেশি ভ্যালু না, মানে কোনটার জন্য অপটিমাল ভ্যালুটা পাচ্ছ, ওই স্ট্র্যাটেজিগুলো দেখাইলেই হবে, যদিও স্যাটেল পয়েন্ট নাও থাকে আর কি। মানে এই ম্যাথের হচ্ছে আরেকটা পার্ট আছে, আমরা জাস্ট এক পার্ট পর্যন্ত করছি শিখাইতেছি তোমাকে, আরেকটা পার্ট তোমাকে আমি শিখাইতেছি না। তো যদি ইউটিউবেও দেখো, দেখবা হচ্ছে এইটুকু স্যাডেল পয়েন্ট যদি না থাকে তাহলে এইটার পরে আরেকটু কাজ করে। বাট যেহেতু আমরা সিমপ্লেক্স মেথডটা এখানে আমরা পড়ি নাই, কারণ হয় কি ওগুলা পড়াইতে গেলে অনেক টাইম লাগে। সিমপ্লেক্সটা খুবই মানে খুবই লেন্দি একটা মেথড, এবং ওটা পড়াইতে গেলে তোমার এরকম 1.5-2টা ক্লাস ধরে সিমপ্লেক্স মেথডে পড়ানো লাগবে। So আমাদের যেহেতু এত সময় নাই, এবং হচ্ছে এটা তোমার নন ডিপার্টমেন্টাল কোর্স, সো আমরা এত এখানে প্যারা দিতে চাইতেছি না। তো এই জন্য আমরা হচ্ছে ওই পার্টটুকু তোমাকে আর পড়াবো না। তো জাস্ট আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত পড়বা। তোমার যদি এই গেম থিওরির কোনো কোশ্চেন থাকে, তুমি এই যে ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স বের করে দেখাবা, এটার করসপন্ডিং রো আর কলামটা হয়ে যাবে কি ওই প্লেয়ার 1 বা প্লেয়ার 2 এর জন্য অপটিমাল স্ট্র্যাটেজি। বুঝছো সবাই কি বলছি? বুঝি না, সবগুলা রোতে হচ্ছে একই ভ্যালু। তখন তুমি একটা ভ্যালু নিবা, ধরো এখানে বললা যে আচ্ছা এখানে হচ্ছে আমার এভাবে দাঁড়াও, ধরো এখানে -2 বলছো, এখানে ধরো বলছো -2, এখানেও ধরো -2 বললাম। তাহলে হচ্ছে তুমি সবগুলা ইয়াই নিবা, -2 নিয়ে এখানে কাজ করবা। যেখানে মিনিমাম তো -2, এখানে মিনিমাম -2, ম্যাক্সিমাম -2। মানে আমরা তো রো ওয়াইজ তো মিনিমামই নেই, সেটা আমাদের মিনিমাম করো না, -2 নিয়ে কাজ করবা, সমস্যা হবে না, আমরা নিবা, প্রবলেম। বুঝছো কথা? আচ্ছা, তোমাকে কিন্তু এক্সামে দিলে এটা কিন্তু এরকম মানে ম্যাট্রিক্সটা ফর্ম করা থাকবে না। তোমাকে ম্যাট্রিক্সটা নিজে বের করা লাগবে। এরকম ধরে যে 0 -2 2 এগুলো পাইছি না, এটা তোমার দেওয়া থাকবে না, এটা নিজে বানাবা, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করবা। তো আমরা হচ্ছে এটা এই পর্যন্ত রাখি, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিলাম। এটা তো সবাই বুঝছো না? আর প্রবলেম থাকলে বলো, আর বলি।